আওয়ামী লীগ রুখতে রাজপথে বিএনপি জামাত এনসিপি, দিল্লির দাসত্ব মেনে না নেয়ার হুঁশিয়ারি। দিল্লির কৃতদাস বানাবেন, এইটা হবে না। বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাআল্লাহ। নবায়নযোগ্য খাত থেকে 4 বছরে মিলবে 20% বিদ্যুৎ। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে বহুপাক্ষিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা। চীন সফরে তিস্তা চুক্তি ও আঞ্চলিক নিরাপত্তায় নজর দিল্লির। অস্থিতিশীলতা তৈরির চেষ্টায় প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দারা, অভিযোগ রাষ্ট্রবিজ্ঞানীর। বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারক নিয়োগে মতপার্থক্য। একযোগে পদত্যাগ করলেন জামাতপন্থী 18 ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল। বিতর্কের মুখে বগুড়ার 3টি ইউনিয়নের নাম নিয়ে গণশুনানি। পঞ্চগড়ে ক্যালকুলেটরে গুণে ঘুষ নেয়া কর্মকর্তা প্রত্যাহার। হরমুজ প্রণালী থেকে অবরোধ পুরোপুরি প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। 3.5 মাস পর দেশের পথে বাংলার জয়যাত্রা। রাতে পর্তুগাল ক্রোয়েশিয়ার বাঁচা মরার লড়াই। CR7-এর জ্বলে ওঠার অপেক্ষা। নকআউট নিশ্চিতে নামছে ইংলিশরা। শুভেচ্ছা এবং দর্শক, আমাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত। দিল্লির কৃতদাস হবে না ঢাকা, বরদাস্ত করা হবে না ফ্যাসিবাদের। দর্শক দুঃখিত, আমি আবারও পড়ছি। দিল্লির কৃতদাস হবে না ঢাকা এবং সেখানে বরদাস্ত করা হবে না ফ্যাসিবাদের কোনো পুনরুত্থান, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের দেয়া বিভিন্ন হুমকি বা বিভিন্ন কারণে সেটার প্রতিবাদে বিএনপি আজ রাজধানীতে বিভিন্ন জায়গায় মিছিল করেছিল, বিক্ষোভ ডেকেছিল এবং সমাবেশ করেছিল, এবং সেখানে বিএনপি নেতারা এসব মন্তব্য করেন। সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। মিছিল শেষে দেশের স্বাধীনতা ও সার্বভৌম বিরোধী কোনো তৎপরতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? একটা মুক্তিযুদ্ধে 30 লক্ষ জীবন, 2 লক্ষ মা বোন নির্যাতিত হলেন, সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন না, দিল্লির কৃতদাস বানাবেন, এইটা হবে না, এদেশের জনগণ হতে দেবে না। এ সময় দলের অঙ্গ সংগঠনের নেতারা অভিযোগ করেন, দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে কার্যক্রম নিষিদ্ধ একটি দল। বারবার তারা জানমাল অনিরাপদ করেছে সাধারণ মানুষের, তো তারা সাধারণ মানুষের শত্রু হিসেবে অবস্থান নিয়েছে। এজন্য তাদের আর জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠাবার্ষিকী হবে না, তাদের হবে মৃত্যুবার্ষিকী। যে কোনো মূল্যে ফেসিবাদের সমর্থকদের প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেন বিএনপির নেতাকর্মীরা। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বর্তমান সরকার, তা বাস্তবায়নে পুরো ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে 11 দলীয় ঐক্য। জুলাই গণহত্যা সহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারলে তাদের ক্ষমতা ছাড়ার পথ খুঁজতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেতারা। বিকেলে রাজধানীর বিজয়নগরের সমাবেশে তারা আরও অভিযোগ করেন, বিএনপি এখন ফ্যাসিস্টদের পথেই হাঁটছে। আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে এই সমাবেশের আয়োজন করে 11 দলীয় ঐক্য। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিবাদ আসতে দেব না। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও গণহত্যার বিচার প্রক্রিয়ায় গড়িমসি করছে বর্তমান সরকার। যাদের রক্ত দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন, আমরা সেই দিন বদলের রাজনীতি করতে চাই। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে
লীগের সকল গুম খুন নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে। বিএনপির কাছে এই বিচার দাবি করে লাভ নেই। তাই আসুন, আমির জামাত যে ঘোষণা দিয়েছেন, আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। জুলাই গণহত্যা সহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে বর্তমান সরকার পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন 11 দলের শীর্ষ নেতারা। জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে তোমরা। সকল গুম খুন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবে 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। পরে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, ওসমান হাদি হত্যার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় না। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে, জনগণ জানতে চায়। দুর্নীতি চাঁদাবাজ রুখতে দেশে আরও একটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে দাবি করে শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, দেশে আর কোনো ফেসিবাদ মেনে নেওয়া হবে না। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ধানমন্ডি 32 নম্বরে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে। সকালে কলাবাগান এলাকায় জামাতের প্রতিবাদী মিছিল ও সমাবেশ হয়। সে সময় সাংবাদিকরা মূল বক্তার বক্তব্য নেওয়ার অনুরোধ করলে কয়েকজন কর্মী তা প্রত্যাখ্যান করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহফুজুর রহমান নামের একজন সাংবাদিককে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে মারধর এবং হামলা করে জামাতের কর্মীরা। তাকে উদ্ধার করতে গেলে অন্য সাংবাদিকদের উপরেও চড়াও হয় জামাতের নেতাকর্মীরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জামাত। আপনাদের অনেকেই চেষ্টা করেছেন, আপনাদের 2-1 জনের মধ্যে থামানোর জন্য চেষ্টা করেছেন, সবাই চেষ্টা করেছেন। চেষ্টার ফলে একটা পর্যায়ে থেমেছে। এখন আমরা আসেন, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে, আমি সকলের পক্ষ থেকে সুযোগ পেলে কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তবে নিষিদ্ধ দলটির নেতারা বা কর্মীরা যেন কোনো নাশকতা করতে না পারে, তাই 3 দিনের বিশেষ নিরাপত্তা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 26 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কা করছে সরকার। এই পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল বা নাশকতার সৃষ্টির চেষ্টা করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর দেশজুড়ে সতর্কতা জারি করেছে। পাশাপাশি জোরদার করা হয়েছে পুলিশের অভিযান ও তল্লাশি। এরই মধ্যে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ধানমন্ডি 32, গুলিস্তান সহ সারা ঢাকায়। মঙ্গলবার সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে হোসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে সুযোগ পেলে নাশকতার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের, তবে আইন শৃঙ্খলা বাহিনী সেই পরিকল্পনা নৎসাৎ করেছে। মিছিলে ককটেল বিস্ফোরণ করেছে, তাতে আমরা মোটামুটি নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা করতে পারে। আমাদের প্রিপারেশন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমরা আমাদের ঢাকার বাইরে থেকে যাতে কেউ ঢাকা শহরে প্রবেশ করে এই ধরনের নাশকতা বা কোনো ধরনের মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে না পারে, এই জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে। এ সময় পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানান ডিএমপি কমিশনার। তাজিয়া মিছিলে ধারালো বস্তু না আনার অনুরোধ ডিএমপি কমিশনারের। মিছিলের দিন কিছু রোড ডাইভারশনের কারণে এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। নৈরাজ্য সৃষ্টির শঙ্কা থাকলেও প্রায় নির্বিঘ্ন ছিল গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সেনা টহল, র্যাব, পুলিশের সতর্ক অবস্থানে ভেস্তে গেছে ঝটিকা মিছিলের সব চেষ্টা। দিনভর পুরো টুঙ্গিপাড়ায় ছিল শুনশান নিরাপত্তা। আমাদের সহকর্মী সাব্বির আহমেদ সারাদিন গোপালগঞ্জ ঘুরে এসে একটি রিপোর্ট করেছেন।
কার্যক্রম নিষিদ্ধের পর আওয়ামী লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সারা দেশের চোখ গোপালগঞ্জে থাকলেও পুরো নগরী ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। টুঙ্গিপাড়ার জাকির হোসেন সাক্ষী রাজনীতির নানা উত্থান পতনের। জানালেন দেশ নিয়ে তার অনুভূতির কথা। খাটিপিটি খাই, যেই আসুক আমাদের আইজও কষ্ট করে খাতে হবে, কালকেও কষ্ট করে খাতে হবে। তাহলে কে কি করলো না করলো আমাদের দেওয়ার দরকার নেই, আমরা কষ্ট করিয়া খাই। কোথাও নেই ভিড়, কোলাহল বা গাড়িবহর। দু একটি জায়গায় ঝটিকা মিছিলের চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর একটা বাড়ি, সেইখানে তো আপনার অনেক উত্তাল হওয়ার কথা, যে এইখানে আওয়ামী লীগের একটা ঘাঁটি, সেই হিসেবে অনেক কি হওয়ার কথা না, কিন্তু কিছুই তো আমরা দেখি না সেইভাবে। আগে তো আওয়ামী লীগ সরকার থাকতে আনন্দ করতে সব কিছুই ছিল, এখন তো আর আওয়ামী লীগ নেই, বিদার এসব নেই কোনো কিছু, এখন সব ঠান্ডা নীরব। আগে তো খোলামেলা ছিল, মানুষ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, বহুত দূরিতে আইসে। একসময় যে সমাধিতে হাজারো মানুষের আনাগোনা ছিল, সেখানে এখন শুনছান নীরবতা। যেহেতু বাংলাদেশ সরকার নিষিদ্ধ আওয়ামী লীগের কথা বলেছেন, এই ধরনের কার্যক্রম নিষিদ্ধ এবং সকল ধরনের কার্যক্রম আমরা এখান থেকে যেন না হয় সেইভাবে সতর্ক অবস্থানে আমরা আছি। এছাড়া মিছিলের চেষ্টার সময় গোপালগঞ্জের 5 উপজেলায় 7 জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। মূল শহরে রাস্তাঘাটে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, আর পুলিশে আসামি গ্রেপ্তারটা রেগুলার বিষয়। আমার এই 5টা থানায় প্রতিদিনই 10-12 জন গ্রেপ্তার হয়, আজকে বরং কম গ্রেপ্তার হয়েছে, মাত্র 7 জন গ্রেপ্তার হয়েছে। এটা আমাদের রেগুলার যে আসামি গ্রেপ্তার করা, তারই একটা পরিসংখ্যান। সাব্বির আহমেদ, স্টার নিউজ, গোপালগঞ্জ। 4 বছরের মধ্যে নবায়নযোগ্য খাত থেকে চাহিদার 20% বিদ্যুৎ পাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। পরে তার উপদেষ্টা জানান, চীন সফরে শুধু বেইজিং নয়, স্থাপিত হবে বহুমাত্রিক সম্পর্ক। সফরে সই হতে পারে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা। প্রযুক্তি নির্ভর শক্তিশালী অর্থনীতির শহরে প্রধানমন্ত্রী তার প্রথম চীন সফরে শুধু দেশের মানুষ নয়, তাকিয়ে কূটনৈতিক মিত্ররাও। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আলোইস জভিঙ্গির। চীনের ডালিয়ানের এই আয়োজনের শুরুতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরেন তারেক রহমান। ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট সিকিউরিটি, ক্লাইমেট ফাইন্যান্স নিশ্চিত করা is a key top priority, and to do that we need to work with collective responsibility. বলেন 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে তার সরকারের। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় সক্ষমতাকে আরও শক্তিশালী করবে সরকার প্রধানের চীন সফর। নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা, সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ, এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে, আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায়, সেটি আলোচনার একটি ক্ষেত্র। এই সফরে 7 দেশের সরকার প্রধানের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে দালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে যাবেন বেইজিং। 25 জুন চীনের প্রধানমন্ত্রী এবং 26 জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক রয়েছে তার। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। চীনের দালিয়ানে এই মুহূর্তে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরের খবর সংগ্রহ করতে চীন গেছেন আমাদের সহকর্মী, আমাদের বিশেষ প্রতিনিধি জাকারিয়া আহমেদ। যাচ্ছি তার কাছে সরাসরি। জাকারিয়া, এবং কখন নাগাদ কালকের যে কর্মসূচি সেটা শুরু হবে এবং কি কি থাকতে পারে সেটা সেখানে? চায়নাতে প্রধানমন্ত্রীর যে 4 দিনের সফর, সেই সফরের আজকে প্রথম দিন তিনি অতিবাহিত করেছেন কর্মসূচির। আজকে তার প্রধানমন্ত্রীর প্রথম চায়না সফর ঘিরে যে আগ্রহ, যে প্রত্যাশা, সেটি শুধুমাত্র বাংলাদেশ নয়, বরং দক্ষিণ এশীয় অঞ্চলের সবার নজর রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চায়না সফর ঘিরে। আজকে তিনি 2টি কর্মসূচিতে অংশ নিয়েছেন, বড় কর্মসূচি 2টি। প্রথম হচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের
প্রেসিডেন্ট তার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং জলবায়ু বিষয়ক একটি কর্মসূচিতে কিংবা একটি জলবায়ু বিষয়ক একটি সম্মেলনে তিনি এখানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, এবং তিনি যে আহ্বানটি করেছেন বিশ্ব নেতাদের কাছে সেটি হচ্ছে যে বিভাজন নয়, বরং একটি শান্ত একটি মানবিক বিশ্ব গড়তে সবার সহযোগিতা প্রয়োজন এবং সবাইকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান তিনি করেছেন। বিশেষ করে তিনি বলেছেন যে শুধুমাত্র পরিবেশ পরিবর্তন মানে শুধুমাত্র গাছপালা বৃক্ষরোপণের পাশাপাশি মানুষের মানবিকতার দিক থেকেও যে পরিবর্তন সেটি আনতে হবে এবং বাংলাদেশ এই জলবায়ু যে সংকট সেটি মোকাবেলায় তার দায়িত্ব পালনে প্রস্তুত, এমন প্রত্যয়ের কথাও তিনি বলেছেন। বিশেষ করে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের ক্ষেত্রে তার আগ্রহের কথা জানিয়েছেন এবং যেটি তিনি বলেছেন যেটি যে আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশে প্রায় 20% জ্বালানি নবায়নযোগ্য জ্বালানি থেকে নেয়ার সম্ভাবনার কথা তার তরফ থেকে তিনি জানিয়েছেন। দালিয়ানে তিনি এখন আছেন, দালিয়ান শহরে আগামীকালকে তিনি বেইজিংয়ে আসবেন এবং বেইজিংয়ে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আগামী শুক্রবার চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকাল তার সাক্ষাতের কথা রয়েছে এবং শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক রয়েছে এবং এরপরেই তিনি ঢাকার উদ্দেশ্যে চীন থেকে রওনা করবেন। অর্থাৎ 4 দিনের এই সফরে চীনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাদের সঙ্গে তার যেরকম জি, অনেক 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 ধন্যবাদ আপনাকে জাকারিয়ার আহমেদ। আমরা জাকারিয়ার কাছ থেকে শুনছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের যাবতীয় সব তথ্য। প্রধানমন্ত্রীর যে চীন সফর সেখানে সৌরবিদ্যুৎ খাতে বড় চুক্তি হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সংলাপে তিনি জানান সারা দেশে সোলার প্যানেল ছড়িয়ে দিতে কাজ করছে সরকার। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ। একটা ওয়েলফেয়ার স্টেট বলতে তো আমরা করতে পারবো না, অল্প সময়ের মধ্যে 3 মাসে করবো না বা 3 বছরেরও সম্ভব না, বাট আমরা সেটা শুরু করতে চাই। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। মুক্ত বাণিজ্য, শ্রম বাজার ও আসিয়ানে যুক্ত হওয়া নিয়ে বড় অগ্রগতিও দেখছেন তিনি। সচিবালয়ের ব্রিফিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে তিনি বলেছেন দলটি নৈতিক ভিত্তি হারিয়েছে, নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে আদালত থেকেই। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে উষ্ণ সংবর্ধনা, দ্বিপাক্ষিক ইস্যুতে সমঝোতা, 2 সরকার প্রধানের একান্ত বৈঠক, সব মিলিয়ে একে বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে সরকার। সচিবালয়ে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জানান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে যাবে বলে আশাবাদী সরকার। ডিজিটাল অর্থনীতি, আই ও সেমিকন্ডাক্টরের সহযোগিতা, হালাল শিল্পে সহযোগিতা, শিক্ষা, পর্যটন এবং দক্ষতা উন্নয়নে, জ্বালানি খাতে, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা ইস্যুতে সমর্থন পুনর্ব্যক্ত। এটা একটা বড় সংকট। ইনফ্যাক্ট আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছিল, যেটা কোনো সিগনিফিক্যান্ট উন্নতি এখনো হয়নি। আমাদের রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এটা সমাধান করতে হবে এবং মালয়েশিয়ার মতো দেশকে এটার সাথে সম্পৃক্ত করতে পারা আমাদের জন্য বড় অর্জন হবে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে জাহিদুর রহমান বলেন দলটির নৈতিক ভিত্তি আর নেই, পাচারে টাকায় নৈরাজ্যের চেষ্টা চলছে। চোরের মায়ের বড় গলা, মানে আওয়ামী লীগের বড় গলা হতে মানে আমাদের সবার মেমোরি শেষ হয়ে যেতে হবে, আমরা সবার ডিমেনশিয়া হবে, তারপর কোনোদিন আওয়ামী লীগ আমাদের সামনে বড় গলা করে কথা বলতে পারবে। এর আগে আমার মনে হয় না। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সরকার সেখানে ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কিনা। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবে। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলছেন দলীয় প্রতীকবিহীন নির্বাচনে যে কোনো নাগরিকের অংশ নেওয়ার সুযোগ থাকছে। উপজেলা নির্বাচন কে করতে পারবেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন কে করতে পারবেন, একটা লিস্ট আছে, দেখবেন উপজেলার আইন যেটা আছে ওর মধ্যে লেখা আছে। এগুলো যার যার সমস্যা নেই তিনি নির্বাচন করতে পারবেন। স্বাধীন মিডিয়া কমিশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত। অন্যরা যারা আছে তাদের সাথে কথা বলবো। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে ভারত। সাপ্তাহিক ব্রিফিংয়ে
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সার্ক ভিসা নিয়ে ভারতে পৌঁছান জাহিদুর রহমান। দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রবেশের অনুমতি দিলেও তিনি ঢাকা ফিরে আসার সিদ্ধান্ত নেন। He arrived here on a private passport with a SARC visa. তিনি ব্যক্তিগত পাসপোর্টে সার্ক ভিসা নিয়ে এসেছিলেন। দিল্লি বিমানবন্দরে কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে প্রবেশের অনুমতি দেন, কিন্তু তিনি স্বেচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিস্তা প্রকল্প ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের দিকে নজর রাখছে ভারত। একথা বলছেন ভারতের বিশ্লেষকরাই। তারা বলছেন, বেইজিং গুরুত্ব পেলেও ভারসাম্যপূর্ণ কাজ করছে ঢাকা। নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান, যদিও এখন আছেন চীনে। একে বেইজিং ও দিল্লির মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা মনে করছেন ভারতের বিশ্লেষকরা। এইটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে একটা কনসার্নের দিক ডেফিনেটলি, এবং আমার মনে হয় যে যেই 17টি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেখানে স্বাক্ষরিত হওয়ার কথা আছে, সেটাও কিন্তু বাংলাদেশের মূলত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অর্থনৈতিক বিনিয়োগ এবং এই দিকগুলোকে, এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু এই মেমোরান্ডামসগুলোকে স্বাক্ষরিত করা হবে। তবে ভিন্নমত দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ীর। তার দাবি, বেইজিংকে গুরুত্ব দিচ্ছে ঢাকা। জিওপলিটিক্সের ক্ষেত্রে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ ভারত নিকটতম প্রতিবেশী, কিন্তু চীনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক টানাপোড়েন রয়েছে, এবং যে কারণে আজকে চীনের সঙ্গে যতটা বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়বে সেটা দেখতে হবে যে কিভাবে যুক্তরাষ্ট্র কিভাবে তার প্রতিক্রিয়া জানায়। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রেড ল্যান্টার্ন অ্যানালিটিক্যাল অবজারভার গ্রুপ বলছে, তারেক রহমানের দ্রুত সময়ে ভারত সফর করা দরকার। বাংলাদেশ ফার্স্ট পলিসির মতো একটা কিছু করে, কিন্তু এটাতে তাদের এটা ভুললেও ঠিক নয় যে ভারতের সঙ্গে রিলেশনটা ভালো থাকাটা আমার মনে হয় অত্যন্ত বদ্ধপরিকর। ভারতের বিশ্লেষকরা বলছেন, ঢাকা দিল্লি সম্পর্ক আরও জোরদার হওয়া উচিত। কাজী শাহরিন, স্টার নিউজ। প্রধানমন্ত্রী চীন সফর ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, এমন অভিযোগ এনেছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। হিন্দু মুসলিম দাঙ্গা চেষ্টা হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এছাড়া দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক আইনজীবীর বক্তব্যের সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। হাবিবুর রহমানের একটি রিপোর্ট। থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। সম্প্রতি সংখ্যালঘুদের জন্য আলাদা প্রদেশ তৈরির বক্তব্য দেন এক আইনজীবী, আর রাজধানীর শাহবাগে দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, অন্য দেশের সহযোগিতায় প্রদেশ তৈরির ঘোষণা রাষ্ট্রদ্রোহিতার শামিল। যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে, যে একজন ব্যক্তি চাইবেন এবং আমাদের অন্য একটা রাষ্ট্র চলে আসবে, এখানে এসে তার চাহিদা অনুযায়ী ধর্মীয় কারণে বা ধর্মীয় পরিচয়ের মাধ্যমে একটা প্রদেশ সৃষ্টি করবে, এই ধরনের কথা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পক্ষে বলা সঠিক না। আলাদা প্রদেশ তৈরির ভাবনাকে একেবারেই অবাস্তব বলছে হিন্দু মহাজোট। না, ওই দাবি আমি একমত না। একমত না বলতে গেলে, বাংলাদেশের যদি আমার বাড়ি হলো রাজবাড়ি, আমাকে যদি বলেন চট্টগ্রামে যায় বসতি করেন, আমি তো করবো না। এটা হচ্ছে উনি যেটা বলছে এটা অসম্ভব, এটা হলো অবাস্তব। কেউ করবে না, হিন্দুরাই করবে না। দরকার হলে এই দেশ ছেড়ে চলে যাবে, তবে এই দেশের মধ্যে আর এক দেশে যায় বসবাস করবে না। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর শঙ্কা, হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চেষ্টা চলছে। উনি যখন বলেন কয়েকটি দেশ, তা আমার মাথায় একটা দেশের কথাই মনে হয়। তো একটা দেশে কিন্তু গুপ্ত সাহায্য করবে। মূর্তি থাকবে মন্দিরের ভিতরে, কারণ একটা ওপেন জায়গায় একটা মূর্তি থাকলে কেউ হয়তো ওটাতে একটা ঢিল মারবে, কেউ হয়তো ওটা থেকে একদিন একটু আগুন লাগানোর চেষ্টা করবে, আর লেগে যাবে হিন্দু মুসলিম। এই উস্কানিতে আমাদের পা দেওয়া উচিত না। হঠাৎ এসব কর্মকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সন্দেহ করছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। চৈতালির উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন, উনি তো বোঝাই যায় যে একটা কোনো সংস্থার হয়ে কাজ করছে। মোস্ট লাইকলি র তাকে বলেছে যে তুমি এইটা বলো। খালেদা জিয়া গেছিলেন যখন চীন সফরে, তখন আমরা শুনেছিলাম যে চীনের সঙ্গে কিছু চুক্তি হবে আর কি। তখন এই 64টা জেলায় যখন বোমা, তখন উনি তাড়াতাড়ি করে সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন। তো এখন দুটার মধ্যে আমি কোরিলেশন দেখি।
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। রংপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের মুক্তির দাবিতে রংপুর দিনাজপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। আমরা এই মুহূর্তে সরাসরি যাচ্ছি রংপুরে, আমাদের সহকর্মী মাহমুদ রাফিন কি জানাতে পারেন। রাফিন, আপনি একটু আপনার কাছে জানতে চাই এবং অবরোধ করে কি দাবি জানাচ্ছেন, আর আটককৃতকে আবার ছাড়িয়ে নেওয়ার জন্য অবরোধ কেন? মনির, গতকাল বিকেল 5:40 নাগাদ নগরীর পায়রা চত্বরের ঠিক সংলগ্ন নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে নুসহাদ নামে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী, একজন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের, সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এর পরপরই কিন্তু তার পরিচয় শনাক্ত হয় এবং গতকাল তার আত্মহত্যার কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের যে উপকমিশনার সনাতন চক্রবর্তী, তিনি গতকাল যেটা জানিয়েছেন যে নিহতের কাছ থেকে যে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে সেটিতে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, অর্থাৎ ফোনটি রিসেট ফ্যাক্টরি দেওয়া ছিল। আজ আমরা যেটি দেখলাম যে দুপুরের পরপরই রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর কিন্তু তাকে বিকেল নাগাদ গ্রেপ্তার দেখায় এবং বিকেল 5টায় মেট্রোপলিটনের গোয়েন্দা বিভাগের পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী তিনি কিন্তু প্রেস ব্রিফিং করে জানায় যে এই কলেজ ছাত্রীর যে আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে মেয়ের বাবার যে দায়ের করা মামলা, সেই মামলায় রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে তারা গ্রেপ্তার দেখিয়েছে এবং সে সময় তিনি জানিয়েছে যে এই যে নিহত শিক্ষার্থী তার মোবাইল ফোনে সবশেষ কথা হয়েছিল সাকিনের সাথে এবং তিনি আরও বেশ কয়েকটি তথ্য জানিয়েছে যে সাকিন সেই শিক্ষার্থীর ব্যক্তিগত শিক্ষকও ছিলেন এবং তার বাবা সাকিনের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং পুলিশ বলেছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিন যে শেষ কথা হওয়ার বিষয়টি স্বীকার করলেও সাকিন কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে গণমাধ্যমের সাথে কথা বলার কিছুক্ষণের জন্য সুযোগ পেয়েছিলেন, সে অস্বীকার করেছেন এবং সে জানিয়েছেন যে প্রায় 3 থেকে 4 মাস পূর্বে একটি ব্যাচে 4 জনের ব্যাচে তাকে পড়িয়েছিল এবং সে সময় এই যে নিহত শিক্ষার্থী তাকে প্রেমের প্রস্তাব দিলে তিনি নাকচ করেন এবং পরবর্তীতে তিনি আবারও প্রস্তাব দেন। এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু গ্রেপ্তার আছে এবং সন্ধ্যার পর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একত্রিত হতে থাকে এবং রাত 8টা থেকে রংপুর মেডিকেল মোড়ের যে জেলগেট চত্বর, সেই জেলগেট চত্বরে কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা অবরোধ করে এবং রংপুর দিনাজপুর সড়কের এখন দুই দিকে প্রায় 10 কিলোমিটারের বেশি জায়গা ধরে অবরোধ রয়েছে। ভোগান্তিতে রয়েছেন যারা সাধারণ পথচারী, তারা অনেকেই কিন্তু হেঁটে যাচ্ছেন। বেশ কিছু সামনেই রংপুর মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু যাতায়াত স্বাভাবিক চিকিৎসা কাজ অনেকটাই ব্যাহত হচ্ছে। তাদের দাবি যে তাদের যে সহপাঠী শাকিন তাকে যতক্ষণ মুক্তি দেওয়া হবে না ততক্ষণ তারা সড়ক অবরোধ ছাড়বেন না। মনির, বুঝতে পেরেছি, কিন্তু আসলে এই লাখ লাখ মানুষের, হাজার হাজার মানুষের এই যে কষ্ট নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে অবরোধ নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে মাহমুদ রাফিন। আমরা রংপুরে ছিলাম সরাসরি। জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারক নিয়োগ প্রশ্নে সরকারের সঙ্গে মতপার্থক্যে পদত্যাগ করেছেন 18 ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল। এই 18 আইন কর্মকর্তার মধ্যে রয়েছেন 7 ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 11 সহকারী অ্যাটর্নি জেনারেল। তাদের পদত্যাগপত্র পাঠানো হয়েছে রাষ্ট্রপতি বরাবর। এতে তারা বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা ও সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের মতো বিষয়গুলো নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তারা। এসব কারণে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার ক্ষতিগ্রস্তের আশঙ্কাও জানিয়েছেন পদত্যাগ করা আইনজীবীরা। 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছি। কারণ 3টি: জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্টের জুডিশিয়ারি সেপারেট সেক্রেটারিয়েট না করা এবং সুপ্রিম কোর্টের জাজেস অ্যাপয়েন্টমেন্ট যে অর্ডিন্যান্স সেটা বাতিল করা। এই 3টা কারণ দেখিয়ে আমরা এখানে পদত্যাগপত্র সাবমিট করেছি। পার্বত্য অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমন তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যমান শিক্ষা কাঠামো পর্যালোচনা করে নেওয়া হবে প্রয়োজনীয় সংশোধনী। একই সঙ্গে পাঠদান ব্যাহত না করে পরীক্ষা আয়োজনের জন্য নতুন কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। ফরহাদ বিন নূরের রিপোর্ট। দেশের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, এখানে সূর্যের আলো সবাইকে স্পর্শ করলেও শিক্ষার আলো থেকে বঞ্চিত দুর্গম পাহাড়ের অধিকাংশ শিশু।
এমন বাস্তবতায় শিক্ষাকে সহজ, সুলভ ও আকর্ষণীয় করতে বহুমুখী উদ্যোগ নেয়ার কথা ভাবছে সরকার। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম কলেজে চট্টগ্রাম বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভায় সেই ইঙ্গিতই দেন শিক্ষামন্ত্রী। এক দেশের ভিতরে আরেক দেশ, আমি এখানে শিক্ষক নিয়োগ দিতে পারি না, আমি ওখানে আমার কোনো জুরিডিকশন নাই, তাহলে উনার জুরিডিকশন হেলাল সাহেব, আমি সেই আলোচনাগুলো করছিলাম। কারণ আমার ভাবনা, হেলাল সাহেবের ভাবনা, আমাদের বাংলাদেশ একটি বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে আরেকটি বাংলাদেশ না। এবং শিক্ষায় যদি আমি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা নেই, তাহলে সকলেই আমরা একত্রিত হব। পরীক্ষা কেন্দ্র নিয়ে জটিলতা কমাতে 4টি ইউনিয়নের একটি আলাদা পরীক্ষা কেন্দ্র করার চিন্তা আছে বলে আশ্বাস দেন মন্ত্রী। আমরা ক্লাস্টার করে 4টা ইউনিয়নের জন্য একটি কলেজ বা একটি স্কুলকে টার্গেট করবো, যেটা একটু বড় স্কুল কলেজ, সেখানে আমরা ভার্টিক্যাল এক্সটেনশন করে ওখানে আমরা পরীক্ষা কেন্দ্র বানাবো। অ্যাট দ্য সেম টাইম সেখানে এটা অডিটোরিয়াম হিসাবে তারা ব্যবহার করবে। মতবিনিময় সভায় পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষায় আরও বেশি নজর দেওয়া দরকার আছে বলে মত দেন বক্তারা। ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা যদি আলোকিত করতে চান, একটি আত্মনির্ভর, স্বনির্ভর এবং সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত নয়, শিক্ষার পাশাপাশি তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এবং এই শিক্ষাটা শুরু হবে কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে। শিক্ষার পরিবেশটা ভালো হোক, শিক্ষার মান বৃদ্ধি পাক। গত 16 বছরে যেটা হয়েছে, হার বৃদ্ধি পেয়েছে, মান বৃদ্ধি পায়নি, এই মানটাই বৃদ্ধি পাক, এটা আমরা চাই। পার্বত্য অঞ্চলে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং শিক্ষার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, চট্টগ্রাম। বগুড়ার নতুন 3 ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের কাছে স্থানীয়রা নাম প্রস্তাব জমা দেন। সবচেয়ে বেশি প্রস্তাবিত নামগুলো পাঠানো হবে জেলা প্রশাসকের কাছে। এরপরই নির্ধারিত হবে ইউনিয়নগুলোর নতুন নাম। বিস্তারিত জোজিফ হোসেন প্রতীকের রিপোর্টে। নানা বিতর্ক ও সমালোচনার পর শুরু হয়েছে বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার 3টি ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সংশ্লিষ্ট 3টি ইউনিয়নে গণশুনানির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী প্রতিটি ইউনিয়নের জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী স্থানীয় ইতিহাস, ঐতিহ্য কিংবা সর্বজন গ্রাহ্য নামের প্রস্তাবগুলো গ্রহণ করা হচ্ছে। তবে আগের বিতর্কিত নামগুলো এবার থাকছে না। এটা একটা ঐতিহ্যবাহী জায়গা এবং জগন্নাথপুর জায়গার মধ্যে ইউনিয়ন পরিষদটা আছে। আমরা সবাই চাচ্ছি যে জগন্নাথপুরই হোক। জানি না, এবং তারপরে মত বিনিময় আমাদের মনুত্থিনে বাদ হলো, মনুত্থিনে বাদ আমাদের মনুত্থিনে ইউনিয়ন পরিষদ জগন্নাথপুর। ওরা হচ্ছে মীরবাড়ি আসলো, এখন বেদগিরি। আর মীরবাড়ি উল্লেখ করা করছে, না করে বেদগিরি করাটাই ভালো। শুনানি শেষে সবচেয়ে বেশি প্রস্তাব পাওয়া নাম পাঠানো হবে জেলা প্রশাসকের কাছে। পরে নির্ধারণ করা হবে ইউনিয়নগুলোর নতুন নাম। তাদেরকে এই গণশুনানিতে আসার জন্য আমরা আহ্বান করেছি এবং আমরা সর্বোপরি এই ইউনিয়নে আমরা সারাদিন আমরা মাইকিং করেছি। মাইকিং করে এখানে আমরা জনগণকে সাধারণত মতামত প্রকাশের জন্য আমরা আহ্বান করেছি। তারা আজকে আসছে, বহুত লোক এখানে আসছে, তারা তাদের মতামত প্রস্তাব তারা লিখছে, প্রস্তাব করছে আর কি। আমরা এখানে যতগুলো নাম প্রস্তাবনা এসেছে সবগুলোরই নাম আমরা আমাদের কর্তৃপক্ষ ডিসি স্যারকে আমরা এটা অবহিত করব বা তাকে এটা আমরা এটার একটা রিপোর্টটা আমরা দেব। গত 11 জুন জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে শিবগঞ্জের 5টি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার 8টি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। পরে 14ই জুন নতুন নামসহ গেজেট প্রকাশের পরই শুরু হয় সমালোচনা। অভিযোগ ওঠে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের পারিবারিক উপাধি ও 2 ছেলের নামের সঙ্গে মিল রেখে 3টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উদ্যোগ নেওয়া হয় নতুন নামকরণের। জোজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, শিবগঞ্জ, বগুড়া। পঞ্চগড়ে ক্যালকুলেটরে গুণে ঘুষ নেয়া সেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এদিকে ঘুষ নেয়ার ঘটনায় উপজেলা প্রশাসন ও মন্ত্রণালয় থেকে আলাদা 2টি তদন্ত কমিটিও গঠন হয়েছে।
মোবাইলে ধারণ করা এই ভিডিওতে দেখা যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় ক্যালকুলেটর চেপে 15% কমিশন দাবি করছেন। এ সময় ইউপি সদস্যরা কম দিতে চাইলে তিনি রাজি হননি। মেম্বাররা কোনোদিন লাভ হয় না, আসলে আমার কাজটা আপনি দেখেন নাই স্যার, এটা কোনোদিন শুনছেন কোনো মেম্বার বলছে আমার লাভ হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার সময় উপস্থিত থাকা এক ইউপি সদস্য দাবি করেন টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের জন্য তাদের কাছে 15% কমিশন দাবি করেন বাবুল চন্দ্র রায়। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানো হয়েছে। ওনার অফিসে একজন কর্মকর্তা পিয়ন ছিল, নূর আলম ছিল, তারপরে ওনার একজন কর্মকর্তা যুগের উনিও ছিল, সবাই ছিল এখানে। থাকার পরে তো উনি তো সব কথা বললো যে ওনার কাছে 15% টাকা লাগে তাদের জন্য। একটা টাকার যদি অ্যামাউন্ট বের করতে হয় সেক্ষেত্রে 15% তো আমি মুখে বের করবো না, এটা আমার ক্যালকুলেট টিকতে হবে, তাই না? অনেকে স্বার্থে এটা হয়তো এখানে হাসিল করতে পারেনি, আমি থাকাতে উদ্দেশ্য পরিণত তাদেরকে এটা করানো হয়েছে আর কি। এদিকে মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে অভিযুক্ত বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহার করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে 24 জুনের মধ্যে তাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদানের। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আজকে একটি হচ্ছে যে অফিস আদেশের মাধ্যমে তাকে আগামীকালকে মানে 24 তারিখে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ঘুষ নেওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন ও মন্ত্রণালয় থেকে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। অবশেষে রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান এমভি বাংলার জয়যাত্রার। ইরানের সঙ্গে আমেরিকার ইসরায়েলের সংঘাতে পারস্য উপসাগরে 3 মাস 27 দিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজটি। গেল রাত 3টার দিকে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টায় 31 নাবিক ও ক্রিউ সহ নিরাপদে জাহাজটির হরমুজ প্রণালী পার হওয়ার খবর নিশ্চিত করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক। সংকট কাটিয়ে জাহাজটি জ্বালানি নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরের দিকে রওনা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান সর্বোচ্চ পর্যায়ে পারমাণবিক পরিদর্শনে সম্মত হয়েছে, ফলে হরমুজ প্রণালীতে আর নৌ অবরোধের কোনো আশঙ্কা নেই। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালী খোলা থাকবে, তবে প্রয়োজনে ব্যবস্থা নিতে মার্কিন ও মিত্র বাহিনীর জাহাজ প্রস্তুত থাকবে। ট্রাম্প আরও জানান, ইরানের জন্য নিষেধাজ্ঞা শিথিলের ফলে মুক্ত হওয়া অর্থ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত এসক্রো অ্যাকাউন্টে রাখা হবে এবং তা শুধু খাদ্য ও ওষুধ কেনার কাজে ব্যবহার করা যাবে। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করেছে তেহরান।